ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা পর্যায় সারণী দেখছিলে এতদিন থেকে, যে পর্যায় সারণীর যে বিভিন্ন রকম কনসেপ্টগুলো, তো আমরা আজকে পর্যায় সারণী অনেকটাই করে ফেলেছি। তো আজকের আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো কি, পর্যায় সারণীতে মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। এখানে আমরা আজকে দুইটা টপিক দেখব। একটা কি, পারমাণবিক ব্যাসার্ধ কেমন করে পরিবর্তন হচ্ছে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর, আর কি আমাদের আয়োনাইজেশন শক্তিটা কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তন হচ্ছে সেটা দেখব। তো যাই হোক, আমাদের টপিকটা এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা তাহলে খুব মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে পড়ে ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। আমরা শুরু করছি আমাদের মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। তো দেখো, ফার্স্টে আমাদের জানতে হবে কি, যে মৌলের ধর্মের পর্যাবৃত্ততা বলতে কি বোঝানো হয়েছে। আমরা এই যে পর্যায় সারণী তৈরি করেছি, তৈরি করার উদ্দেশ্য কি ছিল, এই যে বিভিন্ন মৌলের যে ধর্মগুলো আছে, ভৌত রাসায়নিক ধর্মগুলো কেমন করে পরিবর্তন হচ্ছে সেটার জন্য আমরা এটা তৈরি করেছি। তো দেখা যায় যখন আমরা পর্যায় সারণীর কি একদিক থেকে মানে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে আস্তে আস্তে কি এগিয়ে যায়, তখন দেখা যায় কি ধর্মগুলো আবার মানে প্রথমটার সাথে মিল পাওয়া যায়। এই যে ধর্মগুলো আবার যে ফিরে আসে, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। ঠিক আছে। তো এই বিভিন্ন রকম ধর্মগুলোর মধ্যে আমাদের কয়েকটা ধর্ম আমাদের জানতে হবে। এক নম্বর কি, পারমাণবিক ব্যাসার্ধ। দুই নম্বর কি, আয়োনাইজেশন শক্তি। তিন নম্বর তড়িৎ ঋণাত্মকতা। চার নম্বর জারণ ও বিজারণ ক্ষমতা। ঠিক আছে। এই চারটা ধর্ম আমাদের জানতে হবে, মানে আমাদের সিলেবাসে আছে। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে এই চারটাই ধর্ম আছে পদার্থের ধর্ম অসংখ্য। যেমন যদি ভৌত ধর্ম কথা বলি, তোমরা এইটা পড়েছো, ভৌত ধর্ম মধ্যে কি বর্ণ আছে, গন্ধ আছে, এগুলো কি ভৌত ধর্ম। স্বাদ, ঠিক আছে, এগুলো হলো কি ভৌত ধর্ম। তেমনি রাসায়নিক ধর্মের মধ্যে এই যেগুলো পড়ে, পারমাণবিক ব্যাসার্ধ, তারপর কি আয়োনাইজেশন শক্তি, তারপর এখানে যেটা আছে তড়িৎ ঋণাত্মকতা, এই জিনিসগুলো কি রাসায়নিক ধর্মের মধ্যে পড়ে। তো ফার্স্ট যেটা আছে কি, পারমাণবিক ব্যাসার্ধ। এখন পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়, ফার্স্ট কথা, কোন একটা পরমাণু কি কি দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনে প্রোটন আর নিউট্রনগুলো থাকে কি নিউক্লিয়াসে, আর ইলেকট্রনগুলো কোথায় থাকে, বিভিন্ন কক্ষপথে। তো ধরো আমি একটা হাইড্রোজেন পরমাণু কথা চিন্তা করি, হাইড্রোজেনে কি থাকে আমাদের, হাইড্রোজেনে আমাদের থাকে এখানে একটা থাকে নিউক্লিয়াস, এখানে কি প্রোটন থাকে, ঠিক আছে, আর বাইরে থাকে কি একটা ইলেকট্রন ঘুরে বেড়ায়। তো এই যে নিউক্লিয়াস থেকে একদম বাইরের কক্ষপথের দূরত্বটা, নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষপথের দূরত্বটা, এই দূরত্বটাকে কি বলা হয়, তার পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে। এবার যদি তাহলে এর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ এইটুকু। এবার যদি আমি একটা কি মানে হিলিয়াম ধাতুর কথা চিন্তা করি, বা হিলিয়াম না লিথিয়াম বলছি, লিথিয়ামে কি হয়, এখানে একটা নিউক্লিয়াস থাকে, এখানে একটা কক্ষপথ থাকে যেখানে কি দুইটা ইলেকট্রন থাকে, আবার কি আরেকটা কক্ষপথ থাকে সেখানে একটা ইলেকট্রন থাকবে। তাহলে এখানে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ এইটুকু হবে না, এখানে হবে কি প্রথম থেকে একদম লাস্টেরটা। তাহলে কি নিউক্লিয়াস থেকে একদম শেষ কক্ষপথ যেখানে ইলেকট্রন আসে ওই পর্যন্ত দূরত্বকে বলা হবে কি তার পারমাণবিক ব্যাসার্ধ। তো এটা আমাদের মেইন টপিক না। মেইন টপিক কি, এই যে পারমাণবিক ব্যাসার্ধ আছে সেটা কেমন করে চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, কেমন করে দেখা বলেছে, পর্যায় বরাবর কি হয়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তার মানে কি একটা, এই যে আমাদের পর্যায় কি এদিকে থাকে, আমরা যদি এদিক থেকে কোনো এদিকে যাই তাহলে কি হবে, আমাদের পরমাণুর আকারটা ক্রমশ ছোট হতে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে একটা পর্যায় বরাবর যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে মৌলগুলোর কি হবে, পারমাণবিক ব্যাসার্ধটা ধীরে ধীরে কমতে থাকবে। দেখো এর হাইড্রোজেনটা এত বড়, হিলিয়াম আমাদের এখানে এই সূত্রটা বেশি একটা খাটে না। নেক্সট থেকে দেখো লিথিয়াম থেকে, দেখো লিথিয়াম কি একটু বড়, বেরিলিয়াম ছোট হয়ে যাচ্ছে, বোরন ছোট, কার্বন একটু একটু ছোট হচ্ছে আস্তে আস্তে যত যাচ্ছি। এই যখন আমরা নিয়নে আসবো সেটা খুব ছোট হয়ে যাবে। তাহলে কি এটা সবচেয়ে বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে। তাহলে মেন কথা এখানে কি, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়, কমতে থাকে বা হ্রাস পায়। সেমভাবে পারমাণবিক আকারটাও হ্রাস পায়। গেল। এবার কেন হয় এটা, আমাদের মেন জিনিস কি, কেন হয় এটা কিন্তু একটু ডিফিকাল্ট, একবারই বুঝে নেবে। মনোযোগ দাও সবাই, একটু বলছি মনোযোগ দাও। এটা কিন্তু একটু ডিফিকাল্ট, তোমরা যদি এটা বুঝো পরেরগুলো সিম্পলি বুঝতে পারবে, কারণ বাকিগুলো সব এর সঙ্গে লিঙ্কড। ঠিক আছে। তোমরা যদি পারমাণবিক ব্যাসার্ধটা কেন কমে বাড়ে এটা বুঝে নাও, বাকিগুলো অত একটা সমস্যা হবে না। ফার্স্ট কথা দেখো, এই যে আমি এদিক থেকে যখন এদিকে যাচ্ছি, লিথিয়ামে কয়টা প্রোটন থাকে, তিনটা। ইলেকট্রন কয়টা থাকে, তিনটা। এখানে থাকবে তিনটা প্রোটন, তিনটা ইলেকট্রন। এখানে থাকে কি চারটা প্রোটন, চারটা ইলেকট্রন। এখানে পাঁচটা প্রোটন, পাঁচটা ইলেকট্রন। এরকম ছয়টা প্রোটন, ছয়টা ইলেকট্রন, সাতটা প্রোটন, সাতটা ইলেকট্রন। ঠিক আছে। এরকম করে চলতে থাকবে। এখানে কি আটটা প্রোটন, আটটা ইলেকট্রন। তাহলে কি আমরা যখন একটা যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাই তখন কি হয়, বাম দিক থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ে। আমরা দেখতেই পাচ্ছি 3 থেকে 4 হচ্ছে 5, 6, 7, 8, 9।
এরকম করে যাচ্ছে। আচ্ছা এটা 8 8 বললাম, ভুল বললাম, এখানে 8 8 9 9 10 10 হবে, ঠিক আছে? তাহলে কি 10 10 হবে। তো মানে সিম্পলি কি আমাদের যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি আমাদের প্রোটন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে বাড়বে, কিন্তু দেখা যায় কি আমাদের যে প্রোটন সংখ্যাটা বাড়ে, ইলেকট্রন সংখ্যাটা যে বাড়ছে সেটা কি একই কক্ষপথে ইলেকট্রনগুলো ঢুকছে। একই কক্ষপথ মানে কি, দেখো আমাদের লিথিয়ামে কি হয়, দুইটা কক্ষপথ থাকে। লিথিয়ামে কি হয়, দুইটা কক্ষপথ থাকে, এখানে থাকে দুইটা, এখানে থাকে একটা। এবার যদি আমি এখানে ধরি নিয়নকে ধরি, নিয়নও দুইটা কক্ষপথেই থাকে। নিয়নে কিন্তু তিনটা কক্ষপথ থাকবে না, দুইটা কক্ষপথই থাকবে। খালি সিম্পল কি হয়, এখানে দুইটা ইলেকট্রন থাকে, এখানে থাকে 8টা। এখানে কটা থাকবে, এরকম করে টোটাল 8টা ইলেকট্রন থাকবে। 8 আর 2 10, বুঝতে পেরেছো? তাহলে এই যে ইলেকট্রনগুলো, নতুন ইলেকট্রনগুলো আসছে, সেগুলো সবগুলো কোথায় যাচ্ছে, আমাদের একই কক্ষপথে যাচ্ছে, নতুন কোনো কক্ষপথে যাচ্ছে না, ঠিক আছে? তাহলে কি আমাদের নিউক্লিয়াস থেকে যে এই ইলেকট্রনগুলোর দূরত্ব একই থাকছে, এর ক্ষেত্রেও যত দূরে আছে এই আমাদের কি নিউক্লিয়াস, এই হলো ইলেকট্রন, এই নিউক্লিয়াসটা থেকে এই ইলেকট্রনের দূরত্ব যত হবে এই নিউক্লিয়াস থেকে এদের দূরত্ব তো একই হবে, কারণ কি একই কক্ষপথে আছে ওরা, ঠিক আছে? কিন্তু এখানে কয়টা ইলেকট্রন ছিল, প্রোটন ছিল, এখানে ছিল মাত্র 3টা প্রোটন। এখানে কয়টা প্রোটন আছে, 10টা প্রোটন আছে। সিম্পল কথা, এখানে কি লিথিয়ামে 3টাই প্রোটন থাকে, আর কিন্তু আমাদের যে আর্গন নিয়ন আছে, নিয়নে 10টা প্রোটন আছে। এবার দূরত্বটা সেম, 10টা প্রোটন, 10টা প্রোটন কি অনেক জোরে আকর্ষণ করবে, 3টে প্রোটন যত শক্তি দিয়ে ওকে টানবে 10টা প্রোটন নিশ্চয়ই অনেক বেশি শক্তি দিয়ে টানবে। তাহলে কি এদের ক্ষেত্রে আকর্ষণ বলটা এর ক্ষেত্রে এর থেকে বেশি হবে। যেহেতু বেশি হয়, যদি টানে তাহলে কি একটু সামনের দিকে এগিয়ে আসবে, তাহলে এই কক্ষপথটা কি একটু সামনের দিকে এগিয়ে এসে একটু কাছে চলে আসে, ঠিক আছে? কক্ষপথটা কাছে আসে, তার মানে কি ওদের ব্যাসার্ধটা কমে যায়। সিম্পল কথা, বুঝতে পেরেছো? সেম যদি আমি পর্যায় বরাবর, এটা গেলো পর্যায় বরাবর, এবার আমি শ্রেণীতে যাই, শ্রেণীতেও কিন্তু সেম ঘটনা ঘটবে, ঠিক আছে? শ্রেণীতে কি হয়, শ্রেণী মানে কি উপর থেকে নিচের দিকে, শ্রেণীতে যদি উপর থেকে নিচের দিকে যাই আমাদের কি হয়, আমাদের পারমাণবিক আকারটা বা পারমাণবিক ব্যাসার্ধটা বড় হয়। দেখতেই পাচ্ছ এটা ছোট দেখা, এখানে এসে সিজিএম এসে অনেক বড় হয়ে গেল। তো এটা কেন হয়, এখানে প্রত্যেকটা পর্যায়ে একটা করে নতুন কক্ষপথ যুক্ত হয়, এখানে কি হয়, কক্ষপথ যুক্ত হয়। তার মানে কি এখানে হাইড্রোজেনে কি থাকে, একটা প্রোটন একটা কক্ষপথ, ঠিক আছে? কিন্তু আমাদের সিজিএমে যখন আসবো তখন একটা নিউক্লিয়াস থাকলো, এখানে টোটাল 7টা কক্ষপথ থাকবে। কয়টা থাকবে আমি এখানে আঁকতে পারছি না, কিন্তু টোটাল 7টা কক্ষপথ থাকবে এরকম। এবার যে 7টা কক্ষপথ থাকে, একটা নতুন কক্ষপথ যুক্ত হওয়া মানে কি একটা ডিস্টেন্স অনেকটা বেড়ে যাচ্ছে। তো যেহেতু মানে এখানে দেখো একটা, এই যে এখানে এসে হয়ে যাবে 2টে কক্ষপথ, এখানে এসে কটা 3টে কক্ষপথ। এখানে যতই প্রোটন বাড়ুক, নতুন যখন একটা কক্ষপথ যুক্ত হবে তখন আকর্ষণ বল দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমাদেরকে নতুন আমাদের যে ডিস্টেন্সটা বেড়েই যাবে, বেড়ে যাওয়ার জন্য এদিকে আমাদের কি হয়, অনেকটা বেড়ে যায়। তাহলে একটা সিম্পল জিনিস নোটিস করে, এদিকে কিন্তু খুব আস্তে আস্তে কমছে, কিন্তু এদিকে বাড়াটা দেখো খুব তাড়াতাড়ি বাড়ছে। কেন, এদিকে আমাদের অত একটা এফেক্ট করতে পারে না, আকর্ষণ বলটা একটু একটু করে বাড়ে, কিন্তু আমাদের কক্ষপথটা একবার অনেকটা করে ডিস্টেন্স বাড়ায় দেয়, ওই জন্য এদিকে কি আমাদের আমাদের আকারটা অনেকটা বড় হয়ে যায়, এদিকে কি আস্তে আস্তে কমে। তাহলে আমাদের মেন জিনিস যেটা মনে রাখতে হবে, এই বরাবর কি কমবে, এই বরাবর বাড়বে। গেল আমাদের, এটা গেল পারমাণবিক ব্যাসার্ধ। নেক্সট এবার একটু এই সংজ্ঞাটা ভালো করে পড়বে, আয়নাইজেশন শক্তি কি বলে এটা ভালো করে পড়বে। নেক্সট আমাদের আছে আয়নাইজেশন শক্তি। আরেকবার বলছি কাকে বলে এটা ভালো করে পড়বে। আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝো, সিম্পল কথা, তোমরা এটা 9-এ পড়েছো, আশা করি পড়েছো, কিন্তু এটাও আশা করি যে পড়ো নাই, ঠিক আছে? তো সিম্পল কথা, আয়নাইজেশন শক্তিটা কি, এই যে আমি একটা লিথিয়ামের কথাটাই বলছি, বারবার লিথিয়ামের উদাহরণটা নিচ্ছি। লিথিয়ামে কি একটা প্রোটন থাকে, প্রোটন থাকে না, একটি নিউক্লিয়াস থাকে, সেখানে বাইরে কি 2টা কক্ষপথ থাকে, এখানে একটা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন থাকে, এখানে কি একটা ইলেকট্রন থাকে, এরকম হয়নি আমাদের কি লিথিয়ামটা। এবার আয়নাইজেশন শক্তি মানে কি, এই যে আমাদের ইলেকট্রনটা লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, আমাদের এই যে নিউক্লিয়াসটা কি করে, কে নিচের দিকে টেনে ধরে থাকে, যেহেতু টেনে ধরে থাকে, এবার আমি যেটাকে যদি এখান থেকে বের করে নিয়ে যেতে চাই তাহলে কি আমাকে উল্টা পাশে শক্তি দিতে হবে, শক্তি না দিলে কি আমি নিয়ে যেতে পারবো? সাপোজ একটা চেয়ারটা আছে, কে ওদিক থেকে টানছে, আমি এদিক থেকে টানছি, ও যত শক্তি দিয়ে টানবে আমাকে তার থেকে বেশি শক্তি দিয়ে ওকে কি নিয়ে আসতে হবে, তাহলে কি ওটা চেয়ারটা এদিকে সরবে। তো আমি যদি এটাকে এখান থেকে বের করে নিয়ে যেতে চাই আমাকে কি বাইরে থেকে শক্তি দিতে হবে, সিম্পল কথা। তো সবচেয়ে কম যেই পরিমাণ শক্তি দিলে এটাকে এখান থেকে বের করতে পারবো তাকে বলা হয় কি, তার আয়নাইজেশন শক্তি, ঠিক আছে? কোনো একটা পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথের, যেটাকে আমরা যোজ্যতা কক্ষপথে বলি, সবচেয়ে বাইরের কক্ষপথের একটা নাম কি, যোজ্যতা কক্ষপথ। যোজ্যতা কক্ষপথে সবচেয়ে আলগাভাবে, যেটা সবচেয়ে আলগাভাবে আছে, কোনো পরমাণুর ক্ষেত্রে এখানে 3টে ইলেকট্রন থাকতেই পারে লাস্ট কক্ষপথে। তো কি যে কোনো একটা ইলেকট্রনকে ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য সবচেয়ে কম যেই পরিমাণ শক্তির প্রয়োজন তাকেই বলা হয় কি, তার আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব বলা হয়, ঠিক আছে? আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব বলা হয়। গেল,
তো আমাদের জন্য ইম্পর্টেন্ট কি, যে পর্যায় ও শ্রেণী বরাবর কেমন করে পাল্টায়, পর্যায় ও শ্রেণী বরাবর কেমন করে পাল্টায়। দেখো পর্যায় বরাবর বলেছে আয়নাইজেশন শক্তি বাড়ে, আমরা কি দেখলাম পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর কমে, কিন্তু এখানে কি পর্যায় বরাবর বাড়বে, আর শ্রেণী বরাবর কমবে। দেখে এদিকে ইনক্রিজ হচ্ছে, আবার নিচের দিকে গেলে কি ডিক্রিজ হবে। ঠিক আছে, তোমরা কিন্তু এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে। যদি বলে উপর থেকে নিচে যাচ্ছি তাহলে কি কমবে, আর নিচ থেকে উপরে গেলে বাড়বে, তাহলে এখানে কমছে। ঠিক আছে, এদিকে বাড়বে, এদিকে কি হবে কমবে। তাহলে কেন এটা হয় এটা আমাদের জানতে হবে, যে কেন এটা হচ্ছে, কেন হয় এটা। এটা কিন্তু সিম্পল, আগেরটা যদি বুঝে থাকো এটা না বোঝার মতো কিছু নেই। আমরা যদি এদিক থেকে এদিকে যাই, পারমাণবিক ব্যাসার্ধ কমে, আমরা দেখলাম এর আগে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে। পারমাণবিক ব্যাসার্ধ কমা মানে কি, এই যে নিউক্লিয়াস থেকে যে বাইরের ইলেকট্রনগুলো আছে তাদের দূরত্বটা কি কমে যাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধ কমা মানে কি, ধরো আমি লিথিয়ামের উদাহরণটাই নিয়ে নিই, লিথিয়াম দিয়ে বোঝাই তাহলে তোদের সুবিধা হবে। আমাদের কি আছে এখানে, এই যে আমাদের একটা নিউক্লিয়াস, এখানে একটা দুইটা ইলেকট্রন, আর এখানে একটা ইলেকট্রন, এটা কি আমাদের লিথিয়াম। ঠিক আছে, এটা হলো আমাদের এলআই লিথিয়াম। এবার তোরা বল, এই যে এখানে যে ডিস্টেন্সটা আছে এই ইলেকট্রনটার সাথে এর যতটা হবে, একদম লাস্টে আমাদের কে থাকে, নিয়ন থাকে। এই যে লিথিয়াম একদম শেষে কি থাকে, নিয়ন থাকে। নিয়নে কয়টা থাকবে, এই আমাদের একটা নিউক্লিয়াস, এখানে থাকবে দুইটা কক্ষপথ, এখানে থাকবে দুইটা, এখানে থাকবে আটটা। ঠিক আছে, 4টা 5টা 6টা 7টা 8টা, এই হলো আমাদের কি নিয়নের গঠন। নিয়ন কি থেকে মাঝখানে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে থাকে দুইটা ইলেকট্রন, লাস্টে থাকে 8টা ইলেকট্রন। এবার এদের আকারটা কি হয়, ছোট হয়ে যায়, আমরা জানি এদিক থেকে এদিকে গেলে কি আকারটা ছোট হয়, আমরা দেখলাম। তার মানে এটা হয়ে যায় ছোট, মানে এই যে ইলেকট্রন থেকে এর দূরত্বটা এর থেকে কম হবে। এখানে এই দূরত্বটা কি বড়, এই দূরত্বটা ছোট হবে, কেন এর আকারটা ছোট, এটা ছোট পরমাণু, ওদের কাছে থাকে তাহলে আকর্ষণ বলটা কি বেশি হবে। নিউক্লিয়াস তো সবাইকে আকর্ষণ করছে ইলেকট্রনগুলোকে, তাহলে যেহেতু এই ইলেকট্রনটা কি এর থেকে কম দূরত্বে আছে, তাহলে ওকে মানে আকর্ষণ বলটা কি বেশি হবে। যদি বেশি জোরে টেনে ধরে থাকে, তাকে বের করতে আমাকে আরো বেশি শক্তি দিতে হবে, তাই এদিকে যখন যাব তখন কি বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এদিকের গুলো কি আকার কি হয়, বড় হয়, ওই জন্য আমাকে ইলেকট্রনের আকর্ষণ বলটা একটু হলেও কম হয়, কম হওয়ার জন্য অল্প শক্তি দিলে বের হয়ে যাচ্ছে। কিন্তু যখন এদিকে সামনের দিকে এদিকে যাচ্ছি তখন কি হচ্ছে, আকারগুলো কম হয়ে যায়, মানে নিউক্লিয়াস থেকে লাস্টের যে ইলেকট্রনটা আছে তার কি দূরত্বটা কমে যায়। কমে যাওয়ার জন্য কি অনেক জোরে টেনে ধরে থাকে, তো ওকে যদি আমি বের করতে যাই আমাকে বেশি শক্তি দিতে হবে। গেল, এবার গেলে এটা এদিকে সেম, মানে সেম আমাদের কি জিনিসটা আমাদের উল্টা পাশে বলতে পারি। আমাদের শ্রেণী বরাবর কি হয়, এটা তো অনেকটা বেড়ে যায়, আমাদের পারমাণবিক আকারটা কি অনেকটা বেড়ে যায়। এখানে কি ছোট একদম, এখানে যখন আসবে বিশাল বড় হয়ে যায়। এখানে যখন বড় হবে তার মানে কি নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা দূরত্ব অনেক বেশি থাকবে, তখন এটা খুব আলগাভাবে মানে আবদ্ধ থাকবে, ওটা অল্প শক্তি দিলেই বের হয়ে আসবে। কিন্তু শুরুতে যারা আছে তারা তো আকারটা ছোট, তখন কি ওদের কাছাকাছি থাকে নিউক্লিয়াসের, ওকে অনেক শক্তি দিয়ে টেনে ধরে থাকে, ওকে বের করতে গেলে এর থেকে আমাকে বেশি শক্তি এখানে প্রয়োগ করতে হবে। এই জন্য কি নিচের দিকে যখন আসবো তখন আয়োনাইজেশন শক্তিটা কি হবে, কমে যায়। আর যদি পর্যায়ের এদিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, আর যেটা একটা টপিক আছে এটা গেল আমাদের আয়োনাইজেশন শক্তি। যাই হোক, তাহলে আজকের ভিডিওতে আমরা এই সংক্রান্ত বিষয়গুলো দেখলে, তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমি বলতে চাই, তোমরা আমাদের এই চ্যানেলেই কিন্তু মাধ্যমিকের সব রকম সাবজেক্ট, 7টা সাবজেক্টের সব রকম যে ক্লাস সব পেয়ে যাবে। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে প্রত্যেকটা প্লে লিস্টে গিয়ে সব ভিডিওগুলো দেখতে পারো। আর তোমরা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করবে, আর যত পারবে তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটাকে ছড়িয়ে দাও। সবাই একটু শেয়ার করো, তোমাদের কাছে আমাদের খালি এইটুকুই পাও না, তোমরা আমাদের একটু আমাদের চ্যানেলটাকে শেয়ার করো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।